আজ হঠাৎ করে ওয়াকফ বোর্ডের দরবারে চলে এলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, হঠাৎ করে কেন এলেন, কি জন্য ওয়াকফ বোর্ডে আজকে চলে এলেন নওশাদ সিদ্দিকী? আপনারা জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে ওয়াকফ বোর্ডে ডেপুটেশন দেওয়া হয়েছিল নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, এবং সেখানে বেশ কিছু দাবি দাওয়া করা হয়েছিল। কিন্তু সেই দাবিগুলো আদৌ মানা হচ্ছে কিনা, সেই দাবিগুলো ঠিকঠাকভাবে পূরণ হচ্ছে কিনা, সেই দাবি কতটা কার্যকর করেছে সেটা খোঁজ নিতেই রীতিমতো নওশাদ সিদ্দিকী এলেন, এবং সেই সাথে সাথে একজন দীর্ঘদিন ধরে তার ওয়াকফ সম্পত্তির ইসি নম্বরের জন্য বারবার দাবি করেছেন, ওয়াকফ বোর্ডে কাগজপত্র জমা করেছেন, কিন্তু দীর্ঘ 5-6 মাস হয়ে গেল তাকে ইসি নম্বর দেওয়া হচ্ছে না। তিনি নওশাদ সিদ্দিকীর কাছে দরবার করেন, আর নওশাদ সিদ্দিকী আজকে সশরীরে তাকে নিয়ে ওয়াকফ বোর্ডে হাজির হয়। আর হাজির হওয়ার পরেই দেখা গেল নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে, যেটা দীর্ঘ 5-6 মাস হচ্ছিল না, সেটা নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে 2 ঘন্টার মধ্যে তাকে ইসি নম্বর দেওয়া হলো। কি হয়েছিল, কি বলছে নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। হঠাৎ করে ওয়াকফ বোর্ডে চলে এলেন, কি ব্যাপার? ওয়াকফ বোর্ডে ইতিপূর্বে আমি এসেছি, ডেপুটেশন দিয়েছিলাম। ওখানে চেয়ারম্যান স্যার ছিলেন, সিও স্যার ছিলেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বেশ কিছু বিষয়ে আলোচনা হচ্ছিল টাইম এক্সটেন্ডের ব্যাপারে। সেটা নিয়েও আজকে একটু চর্চা হলো, কি হচ্ছে না হচ্ছে সেটাও খবর পেলাম। যে আর সাথে সাথে মেন যে কারণে এসেছি সেটা হচ্ছে হরিপালে একটি ওয়াকফ প্রপার্টির এনরোল করা নিয়ে গড়িমসি হচ্ছিল। 2/7/2025 তারিখে এটা আলোচনা হয়েছিল। তারপরে তারা দীর্ঘবার এসেছে, তারা নাকি ফাইল খুঁজে পাচ্ছিল না বলে এই অভিযোগ করেছিল আমার কাছে। ওই জন্য আমি আজকে এসেছি, অফিসে কথা বললাম যে এরা মিসিসি নাম্বার ছিল, সেটা দিলাম, কিন্তু এখনো ইসি নাম্বার হয়নি। তো আজকে ওখানে বসে যতক্ষণ না ইসি নাম্বার হবে, কারণ আমরা দেখলাম যে তার আগে 2/7/2025 পরে যারা বোর্ডে অ্যাপ্লাই করেছিল তাদের ইসি নাম্বার হয়ে গেল, এনরোল নাম্বার হয়ে গেল, কিন্তু যারা যিনি 2/7/2025 করেছে তার কেন হলো না। তো আজকে দীর্ঘ আলোচনা করার পরে যারা স্টাফ ছিলেন তারা তার সাথে কথা বললাম, যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে ইসি নাম্বার দিয়েছে। তো দেওয়ার পরেই আমি এখান থেকে ওই জন্য বার হলাম। দীর্ঘক্ষণ আমরা দেখলাম যে আপনি প্রায় 2-2.5 ঘন্টা বসেছিলেন। হ্যাঁ, আমি বলেছিলাম যতক্ষণ না আজকে দিচ্ছে আমি এখানেই থাকবো। দিয়েছে, এবার যদি ওদের প্রসেসিং থাকে 2-2.5 ঘন্টা টাইম লেগেছে, দিয়েছে, ওই জন্য আমরা বেরিয়ে আসছি, নাহলে বসে থাকতাম। আপনি তো একজনের ক্ষেত্রে না এলেন, এবার অন্যদের ক্ষেত্রে হলে আপনি কতবার আসবেন? সেই প্রশ্নটা আমি তো করতে তুলতে চাইছিলাম। তো এইগুলো বেশ কিছু কারণ আছে। একটা হচ্ছে ওপরতলার চাপ থাকে স্টাফদের ওপরে, দ্বিতীয় হচ্ছে স্টাফের অভাব, কন্ট্রাকচুয়াল স্টাফদের চলছে। পশ্চিমবাংলার হাজার হাজার কোটি টাকার ওয়াকফ প্রপার্টি দেখভাল করার জন্য ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল। 108 জন পদ ক্রিয়েট হয়েছিল। খোঁজ নিয়ে দেখুন 10 থেকে 12 জন খুব বেশি হলে পার্মানেন্ট, বাকি সব 108 জনের তো বাকি নাই, অল্প কিছু স্টাফ সেগুলো কন্ট্রাকচুয়ালদের চলছে। ফলে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে স্টাফ কম থাকার জন্য অত্যাধিক কাজের চাপ হয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে যারা ওয়াকফ বোর্ডে আসছেন তারা কাজ ঠিকঠাক করে পাচ্ছে না। রাজ্য সরকারের কাছে বলবো যে কন্ট্রাকচুয়াল যারা আছে এগুলোকে পার্মানেন্ট করুন, বা সমকাজের সমবেতনের ব্যবস্থা করুন। আর 108টি যে পদের ক্রিয়েট হয়েছিল সেগুলো সম্পূর্ণ যে পূরণ করুন। ডেপুটি সিওর কথা বলা হয়েছে, আছে ওই পদের মধ্যে, এখানে ডেপুটি নাই। একজন সিও কত কাজ করবেন? এবং গ্রুপ সি এর স্টাফ দেখুন, গ্রুপ ডি এর স্টাফ দেখুন, কি যা ইচ্ছা তাই হয়ে আছে। এগুলো পূরণ করতে হবে। ফলে আমার যে 2.5 ঘন্টা আপনি টাইম বলছেন, এর মধ্যে আমি এদের স্টাফদেরকে খুব একটা দোষ দেব না। স্টাফরা কটা কাজ সামলাবে? আমার কাজ করে দেবে না আরো যারা মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, অনেক দূর থেকে যারা এসছে তাদের কাজ করবে? কিন্তু একজন স্টাফের উপরে যদি 3টে জেলার চাপ পড়ে যায়, কত কাজ করবে? এগুলো বন্ধ করতে হবে। আপনার কি সমস্যা হয়েছিল যে নওশাদ ভাইকে সাথে করে নিয়ে এসেছেন? আমাদের সমস্যা বলতে আমরা 2014 সালে আমার হরিপাল থানার একটা বৃহত্তর প্রপার্টি ওয়াকফে এনরোলমেন্ট করার জন্য আবেদন করেছিলাম। তো দীর্ঘ প্রায় 11 বছর পর 2/7 তার হেয়ারিং হয়েছিল। হেয়ারিং হওয়ার পরেতে আমরা 1-1.5 মাস পরে যখন এসে ইসি নাম্বার বা আমাদের রেজুলেশন চাই, তখন আমাদেরকে বলা হয় আপনাদের ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, ফাইলটা কোথায় গেছে, এখন সময় লাগবে।
তারপর থেকে আমরা কন্টিনিউ 5 মাস আসছি এখানে, মাসে 2-3 বার করে। আমরা গ্রামের মানুষ, গরিব মানুষ, পয়সা খরচা করে এখানে আসছি, ঘুরে যাচ্ছি, কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। শুধু বলতো এখান থেকে যে আপনাদের ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা ভাইজানের সঙ্গে দেখা করি, অনুরোধ করি ভাইজানকে যে ভাইজান একটু দেখুন আপনাদের এই বিষয়টা, যে মনে হচ্ছে কিছু একটা হয়েছে ফাইলটার ব্যাপারে। তো ভাইজান আজকে আমাদেরকে সময় দিয়েছিলেন, আমাদের সঙ্গে এসেছেন, ওনার উপস্থিতিতে আজকে ফাইল খুঁজে পাওয়া গেছে এবং আমরা রেজুলেশনও পেয়েছি, ইসি নাম্বারও পেয়েছি। হ্যাঁ, এটা কি বলবেন, মানে নওশাদ সিদ্দিকী আসার পরেই আপনার ফাইল খুঁজে পাওয়া গেল? একদম 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 ভাইজানকে ধন্যবাদ, ভাইজান জিন্দাবাদ। হ্যাঁ, আমি খুব খুব আনন্দিত। আমি 2014 সালের জায়গা বলে নায়ক। 2014 সাল থেকে আমি, আমার দাদা আর একজন ইন্তেকাল করে গেছেন, আমরা 3 জন লড়েছি। লড়ার পর আজকে খুবই আমি আনন্দিত, মানে ভাইজানের জন্য আমি আনন্দিত। কারণ আজকে ভাইজান যে লড়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ভাইজান বাংলার যেন যাকে বলে মসনদে থাকতে পারে, আল্লাহ যেন এই দোয়া কবুল করতে পারে। অসংখ্য জায়গায় আমাদের কবরস্থান ভাইজান দেখে এসেছে, সেই কবরস্থানের উপরে যেটা বলে কবর আছে, সেখানে কিভাবে অত্যাচার হচ্ছে আজকে আমি খুব গর্বিত যাকে বলতে। আল্লাহ আমাকে এইটুকু ডাকার জন্য আমি খুব সৌভাগ্য যাকে বলাতে, আজকে খুব আমি আনন্দিত যাকে বলতে। আমরা আজকে দেখে যেতে পারলাম, আমাদের আজকে ছেলে মেয়েরা যাকে বলে তারাও জানতে পারলে যে যাকে বলতে এটা খুব ভালো জিনিস হয়েছে। এবং ভাইজানের জন্য আমি সব সময় যাকে বলাতে ভাইজানের জন্য, এবং ভাইজানের জন্য আমরা তৈরি যাকে বলাতে, আগামী দিনে তৈরি। আমরা দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, যার দোয়া মানে আল্লাহ যেন দিন দেয়, এবং ভারতবর্ষে পশ্চিম বাংলার সর্বশ্রেণীর মানুষের কাছে এই বার্তা যায়, এই বার্তা যায় যেন ইনশাল্লাহ। আল্লাহ এবং চাইবো আগামী দিনে বিধানসভায় এই ধরনের কাজের মানুষ, প্রতিবাদী মানুষ, যেন এনাদের যেন সংখ্যা বাড়ে এবং রাজ্যের ক্ষমতায় যেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমার নাম শেখ জসিম উদ্দিন।